এই মুহূর্তে আমরা লাইভ যাচ্ছি, আমরা লাইভ হয়ে গেছি। সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু এক্সাম বাংলা। শেষ 15 দিনে আমরা আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য যে রিভিশন করার টার্গেট নিয়েছি সেটা আমরা কমপ্লিট করবই, এবং শুধু কমপ্লিট নয়, আমরা এনটিপিসি পরীক্ষার যে প্যাটার্ন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে সেই ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছ থেকে জাস্ট আমি 5 মিনিট সময় নেব, গ্রুপগুলোতে আমি লাইভটাকে শেয়ার করে দিই, দিলেই ফিরছি আজকের কোয়েশ্চেন। সবাই সাউন্ড শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে, বুঝতে সুবিধা হবে। জানাও সবাই সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। সবাইকে গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং। 12 জন লাইভে এসছো, সবাইকে গুড মর্নিং। সুস্মিতা, রুমা, লক্ষ্মী, প্রতিদিন ক্লাস করো। সাগেন এসছো, সাগেন গত ক্লাসে ছিলে না। সবাইকে গুড মর্নিং। ওকে ওকে, জাস্ট 2 মিনিট সময় দাও, ক্লাস শুরু করছি। আজকে দুর্দান্ত সব প্রশ্ন রয়েছে।
ওকে, অল সেট। আচ্ছা, ক্লাস শুরু করছি। সুদীপা গুড মর্নিং, জয়িতা গুড মর্নিং, নীলিমেশ মর্নিং, অর্পিতা এসছো, কাম টু নো, কমরেড গুরুজি। ওকে, রেগুলার যারা ক্লাস করো তারা সবাই প্রত্যেকে অধিকাংশরাই চলে এসছো, আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি না, আশা করি কিছুক্ষণের মধ্যে ওরাও চলে আসবে। তো তোমরা সবাই জানো আমাদের টার্গেট আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য শেষ 15 দিনে রিভিশন করা। শুধু রিভিশন নয়, রেলওয়ের যে প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা সেট তৈরি করা এবং সেই অনুযায়ী কোয়েশ্চেন আলোচনা করা। এবং আমাদের এই ক্লাসগুলোতে আমরা চেষ্টা করেছি প্রশ্নগুলো আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার, এসএসসি, সিএইচএসএল, সিজিএল কিছু কোশ্চেন রয়েছে, এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, আরপিএফ, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন রেলের পরীক্ষাগুলোর প্রিভিয়াস ইয়ার এবং বাকি কোশ্চেন টিসিএস প্যাটার্নে তৈরি করা হয়েছে। ওকে, তো এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাস পিডিএফ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। প্রতিদিন ক্লাস হয় সকাল 7টায়। ওকে, তোমরা যত বেশি সহযোগিতা করবে আমরা আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, ব্র্যান্ড নিউ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। একের দাগে, ভ্রূণথলির মধ্যে কয়টি নিউক্লিয়াস থাকে নিষেক পূর্ববর্তী অবস্থায়? ভ্রূণথলির মধ্যে কয়টি নিউক্লিয়াস থাকে নিষেক পূর্ববর্তী অবস্থায়? একের দাগে দাগ নম্বর দিয়ে উত্তর দেবে। অভিজিৎ চলে এসছো? আচ্ছা, আমার ক্লাসে দুজন অভিজিৎ আছে, দুজন অভিজিৎই এসছে। এসো এসো, উত্তর দাও। একের দাগে 4টি, 6টি, 7টি, 8টি, কটা হবে? আচ্ছা, উত্তর দেখে নিচ্ছি। সঠিক উত্তর হবে 8টি। একটু এক্সপ্লেনেশনটা দেখো। বলছে একটি পরিপক্ক ভ্রূণথলিতে সাধারণত 7টি কোষ এবং 8টি নিউক্লিয়াস থাকে। 3টি অ্যান্টিপোডাল কোষ, 2টি সিনার্জিট, 1টি ডিম্বাণু, এগুলো মোট 6টি কোষ এবং 6টি নিউক্লিয়াস, এবং একটি কেন্দ্রীয় কোষ যেখানে 2টি পোলার নিউক্লিয়াস থাকে। তাহলে 6 এবং 2 মিলিয়ে, সব মিলিয়ে 8টা। ওকে, পরের প্রশ্ন, অ্যানথেসিস বলতে কি বোঝায়? প্রথম যে উত্তর দেবে 2-এর দাগে তার উত্তরটাই নেব। অ্যানথেসিস বলতে কি বোঝায় বলো? ফুলের কুঁড়ি গঠন, নাকি ফুলের পরাগরেণু অঙ্কুরোদ্গম, নাকি ফুলের ফোঁটা বা প্রস্ফুটিত হওয়া, নাকি ফল গঠন? কোন ঘটনাটাকে অ্যানথেসিস বলা হয়? দেখি 2-এর দাগে, 2-এর দাগের অ্যান্সার দাও। প্রথম অ্যান্সার নেব, প্রথম অ্যান্সার নেব। 2-এর দাগের অ্যান্সার দাও। 2-এর দাগের বি বলছো অভিজিৎ, সরি, 2-এর দাগের এ বলেছো অভিজিৎ, 2-এর দাগের বি বলেছো, কেউ কেউ 2-এর দাগের বিও বলছো। দেখে নি সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে ফুল ফোটা বা প্রস্ফুটিত হওয়া। এই ঘটনাটাকেই অ্যানথেসিস বলা হয়। ওকে, এক্সপ্লেনেশন দেখো। বলছে অ্যানথেসিস হলো ফুলের প্রস্ফুটিত হওয়ার প্রক্রিয়া, অর্থাৎ কুঁড়ি থেকে সম্পূর্ণ ফুলে পরিণত হওয়াকেই এই অ্যানথেসিস বলা হয়। ক্লাস রুটিন সবকিছুই আমি শুরুতে বলেছি। দেখো, মাঝখানে এক্সট্রা কথা বলার উচিত নয়, বললে বেশি সময় নষ্ট হয়। শেষে বলে দেব। প্রথমে বলেছি, দেখে নিতে পারো। 3-এর দাগে, বীজত্বক কি থেকে উৎপন্ন হয়? বীজত্বক কি থেকে উৎপন্ন হয়? 3-এর দাগের উত্তর নেব। ডিম্বাশয় প্রাচীর, ডিম্বকের ইন্টিগুমেন্ট, ডিম্বাণু, শস্যকলা।
তিনের দাগের প্রথম উত্তর নেব, বীজত্বক কি থেকে উৎপন্ন হয়? তিনের দাগে ডি, শস্যকলা বলছো কেউ, আবার বি বলছো, এ বলছো, দেখে নি সঠিক উত্তর। সঠিক উত্তর বি, ডিম্বকের ইন্টেগুমেন্ট থেকে বীজত্বক উৎপন্ন হয়। এক্সপ্লেনেশন দেখো, নিষেক হওয়ার পর ডিম্বকের বাইরের আবরণ, যাকে ইন্টেগুমেন্ট বলা হয়, তা রূপান্তরিত হয়ে বীজের বাইরের শক্ত আবরণ বা বীজত্বক তৈরি করে। ওকে, নেক্সট বলছে বৃক্কের পাথর, যেটাকে কিডনি স্টোন বলা হয়, সাধারণত কি দ্বারা গঠিত হয়? ক্যালসিয়াম ফসফেট, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সালেট, উপরের সবকটি। কিডনি স্টোন যেটা মানুষের বৃক্কে পাথর জমা হয়ে গেলে অপারেশনের মাধ্যমে সেটাকে বের করতে হয়। কিডনি স্টোন কি দিয়ে গঠিত হয়? এই প্রশ্নটা কিন্তু রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারে এসছে। ওকে, চারের দাগের কি বলছো? ডি, দেখে নি সঠিক উত্তর, উপরের সবকটি। অফকোর্স ঠিক, সবগুলোই রয়েছে ক্যালসিয়াম ফসফেট, ইউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম অক্সালেট। পাঁচের দাগে দেখো, নেফ্রনের প্রথম অংশ যেখানে পরিস্রাবণ শুরু হয় তার নাম কি? চারটা অপশন রয়েছে আমাদের কাছে। পাঁচের দাগের উত্তর নেব, প্রথম যে উত্তর দেবে দেখি সেই উত্তর নেওয়ার পরেই আমি যাব উত্তরে। পাঁচের দাগের সি বলেছ অনেকেই, দেখে নি সঠিক উত্তর। অপশন সি সঠিক উত্তর, ম্যালপিজিয়ান বডি বা যেটাকে রেনাল কর্পাসল বলা হচ্ছে, নেফ্রনের প্রথম অংশ যেখানে পরিস্রাবণ শুরু হয়। দেখো, ম্যালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসল যা গ্লোমেরুলাস এবং বাউম্যানস ক্যাপসুল নিয়ে গঠিত, নেফ্রনের সেই অংশ যেখান থেকে রক্তের পরিস্রাবণ শুরু হয়। কোন রেচন অঙ্গটি দেহের অতিরিক্ত লবণ নির্গত করে? কোন রেচন অঙ্গটি দেহের অতিরিক্ত লবণ নির্গত করে? এ তে ফুসফুস, বি যকৃৎ, সি ত্বক, ডি বৃক্ক। চারটা অপশান আমাদের কাছে রয়েছে, ছয়ের দাগের উত্তর দেবে। সঠিক উত্তর কে দিতে পারছো দেখি? ছয় সি, ছয় ডি। সঠিক উত্তর বৃক্ক। বৃক্ক প্রধানত রক্ত থেকে অতিরিক্ত লবণ এবং অন্যান্য ইলেকট্রোলাইট পরিস্রাবণ করে মূত্রের মাধ্যমে নির্গত করে শরীরে লবণের ভারসাম্য বজায় রাখে। সাতের দাগে দেখো, উদ্ভিদ কোন গ্যাসীয় বজ্র পদার্থ ত্যাগ করে? সাতের দাগে চারটা অপশন রয়েছে আমাদের কাছে। সাত, ডি বলছো সবাই, দেখিনি, একদম সঠিক উত্তর, ওপরের সবকটি। অক্সিজেন ও গ্যাসীয় বজ্র হিসেবে ত্যাগ করে দিনের বেলাতে, কার্বন ডাই অক্সাইড রাতের বেলাতে এবং জলীয় বাষ্প ত্যাগ করে। পাতার ঝরে পড়ার মাধ্যমে উদ্ভিদের কোন বজ্র পদার্থ ত্যাগ করে? পাতা ঝরে পড়ার মাধ্যমে উদ্ভিদ কোন বজ্র পদার্থ ত্যাগ করে? আট,
দেখে নি 8 এর দাগে ডি বলছো, দেখি। নো, অজৈব লবণ। উদ্ভিদ তাদের বিপাকীয় বর্জ্য পদার্থ বিশেষ করে অজৈব লবণ পাতায় জমা করে। যখন পাতাগুলি হলুদ হয়ে ঝরে পড়ে তখন এই বর্জ্য পদার্থগুলি শরীর থেকে অপসারিত হয়। এটি উদ্ভিদের রেচনের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এখানে 10 এর দাগের প্রশ্নটা রিপিট আছে, হয়তো টিম যে কোশ্চেনগুলো সেট করেছে হয়তো মিস্টেক হয়ে গেছে কিছু কারণে। নেক্সট প্রশ্ন দেখো, ফিটকিরির রাসায়নিক নাম কি? আমরা 14 চলে এসেছি, মাঝখানে কিছু রিপিট হয়েছে, কোনো কারণে বড় কোনো মিস্টেক হয়েছে, নাহলে এতগুলো প্রশ্ন রিপিট হওয়ার কথা ছিল না। 14 দাগের প্রশ্ন বলো, ফিটকিরির রাসায়নিক নাম কি? চৌদ্দ এ বলছো, দেখিনি সঠিক উত্তর অপশান সি, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে ফিটকিরি রাসায়নিক নাম। এই উত্তরগুলো ভুল বললে হবে না কিন্তু, কেন বলো দেখি? এনটিপিসি পরীক্ষায় এই রাসায়নিক নাম, সংকেত, এগুলো থেকে প্রশ্ন আসবে। সংকেত কি? KAlSO4 12H2O, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। তোমরা যারা আরআরবি এনটিপিসি পরীক্ষা গ্র্যাজুয়েট হোক কিংবা আন্ডার গ্র্যাজুয়েট, রেলওয়ে গ্রুপ ডি ইত্যাদি এগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা শেষ মুহূর্তে রিভিশন করার জন্য, এতদিন ধরে কি পড়েছো সেটাকে রিভিশন করার জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার বইটি সংগ্রহ করতে পারো। কারণ এই বইটা বাজারের মধ্যে একমাত্র বই যে বইটাতে রেলওয়ে পরীক্ষার পারফেক্ট প্যাটার্ন অনুযায়ী অধ্যায় ভিত্তিক সাজানো রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে এবং সেখানে হিজিবিজি কিছু দেওয়া নেই, যেটা বেস, যেটা দরকার সেইটুকুই দেওয়া রয়েছে। দেখো বইটিতে কি কি রয়েছে একটু বলে দিই। সব সাবজেক্ট তো কভার রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যা কিছু লাগে সব রয়েছে, কম্পিউটার পরিবেশ থেকে ইতিহাস ভূগোল যেসব ধরনের তোমাদের সঙ্গে আলোচনা করছি, গণিত রয়েছে, রিজনিং রয়েছে। ফিচার্সটা দেখে নাও, এনটিপিসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা, বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালাইসিস, প্রতিটি বিষয়ের শেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এনটিপিসি পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী গণিত এবং রিজনিং এর সমাধান, এবং শেষে রয়েছে 1000+ জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের ওয়ান লাইনার। বই তোমরা এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে, exambangla.pub.com ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো 8001650019। ওকে, আমরা পরের প্রশ্নে যাব। জিপসামের রাসায়নিক নাম কি? জিপসামের রাসায়নিক নাম কি? 15 দাগে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। অপর্ণা মর্নিং, দেরি হলো কেন গো আজকে? ঠিক আছে, পরে দেখে নেবে বাকিটা, এখন বর্তমান যেখান থেকে হচ্ছে সেটাই দেখে নাও। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। 14 দাগে 15 বি এ বলছো সবাই, দেখে নি। অপশান বি, ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, এটা সঠিক উত্তর। সংকেত কি? CaSO4 2H2O, এটা হচ্ছে জিপসামের রাসায়নিক সংকেত এবং রাসায়নিক নাম তো বললাম। গ্রামোফোন কে আবিষ্কার করেন? টমাস এডিসন, অপশান বি এমিল বার্লিনার, আলেকজান্ডার গ্রাহাম বেল, ডেভিড হিউজ। গ্রামোফোন। 16 দাগের উত্তর দেবে, প্রথম উত্তর নেব। একটা উত্তর পেয়েছি, 16 দাগের সি, দেখে নেব সঠিক উত্তর এমিল বার্লিনার। এমিল বার্লিনার গ্রামোফোন আবিষ্কার করেন।
গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। মোবাইল আবিষ্কার করেন মার্টিন কুপার। গ্রামোফোন আবিষ্কার করেন এমিল বার্লিনার। ওকে, পরের প্রশ্ন 17, জেট ইঞ্জিন কে আবিষ্কার করেন? আবিষ্কারক থেকে প্রশ্ন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে রাসায়নিক নাম বললাম, 17 উত্তর করো। রাসায়নিক নাম যেগুলো কোশ্চেন ছিল বা এই যে আবিষ্কারকের প্রশ্ন, এগুলো প্রত্যেকটা প্রশ্ন হয় গ্রুপ ডিতে এসছে, বা এনটিপিসি সিবিটি 1-এ এসছে, বা আরপিএফ এ এসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 17 উত্তর করো। সতেরো সি বলছো, দেখে নি। 17 সি অফকোর্স ঠিক, এ এবং বি উভয়। ফ্র্যাঙ্ক হুইটল, হ্যান্স ভন ওয়াহিন, এবং এই দুজনই আবিষ্কার করেন, তাই অপশান সি এ এবং বি উভয়। এখানে একটু টাইপ মিস্টেক আছে, অপশান ডি রয়েছে, কিন্তু এখানে সি হবে। ওকে, লেজার রশ্মি কে আবিষ্কার করেন? লেজার রশ্মি কে আবিষ্কার করেন? 18 দাগের উত্তর করবে থিওডের মাইম্যান, গর্ডন গোল্ড, চার্লস টাউন্স, আর্থার শ্যাল। 18 উত্তর লেজার রশ্মি। দেখে নেব আমরা সঠিক উত্তর, অপশান এ থিওডোর মাইম্যান। থিওডোর মাইম্যান 1960 সালে প্রথম কার্যকরী লেজার লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন তৈরি করেন। ওকে, আলোর প্রতিসরণের মূল কারণ হলো 19। আলোর প্রতিসরণের মূল কারণ কি? 4টা অপশানের মধ্যে এ বি সি ডি, সঠিক উত্তর বলো। উনিশের দাগে বি, দেখেন অফকোর্স ঠিক, ভিন্ন মাধ্যমে আলোর গতির পরিবর্তন। আলো যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন তার গতি পরিবর্তিত হয়। এই গতি পরিবর্তনের কারণে আলোর পথ বেঁকে যায়, যাকে প্রতিসরণ বলে। একটি উত্তল লেন্সকে, 20 দাগের প্রশ্ন, দেখি কে সঠিক উত্তর দেয়। একটি উত্তল লেন্সকে জলে নিমজ্জিত করা হলে এর ফোকাস দূরত্ব কিভাবে পরিবর্তিত হয়? বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে, অসীম হয়ে যায়। 19, সবাই বি বলছো। অপশান এ সঠিক উত্তর, বৃদ্ধি পায়। উত্তল লেন্স এটা। এক্সপ্লেনেশনটা একটু দেখে নাও। একটি লেন্সের ফোকাস দূরত্ব লেন্সের উপাদান এবং পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে। যখন একটি উত্তল লেন্সকে জলে নিমজ্জিত করা হয় তখন লেন্সের উপাদান এবং জলের প্রতিসরাঙ্কের পার্থক্য কমে যায়, যার ফলে লেন্সের ক্ষমতা কমে যায় এবং ফোকাস দূরত্ব বৃদ্ধি পায়। বোঝা গেল? 21, রামধনু গঠনের প্রধান কারণগুলি হলো, রামধনু গঠনের প্রধান কারণগুলি হলো শুধুমাত্র আলোর প্রতিফলন, শুধুমাত্র আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং বিচ্ছুরণ, নাকি অপশান ডি তে আলো অপবর্তন। 21, 21 সি বলছো, দেখে নি সঠিক উত্তর, একদমই ঠিক। 3টা কারণে হচ্ছে আলোর প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং বিচ্ছুরণ। 22 দাগের উত্তর দাও। 22 দাগের উত্তর দাও, দেখি কে প্রথম উত্তর দেয়। দৃশ্যমান আলো ভিজিবল লাইট এর তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ রেঞ্জ কত? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিসীমা কত? 22।
অপশান এ বি সি ডি। দেখি 22-এর দাগে। বাইশ বি বলেছ, 22 বি বলেছ। উত্তর দেখার আগে সবাইকে রিকোয়েস্ট করব, এই মুহূর্তে লাইভ দেখছো প্রায় 25 জন, 25 জন লাইভ দেখছো, সবাই একটু লাইক করে দাও, চ্যাটটাকে ক্রস করে সবাই লাইক করে দাও, ভালো লাগবে। তারপরে আমরা এই প্রশ্নের উত্তরটা দেখব। লাইক করে আবার তোমরা চ্যাটে ফিরে এসো, ওকে। দেখি কতজন লাইক করলে। দেখি কতজন লাইক করলে। লাইকটা ওটাকে 25 করে দাও, 25 জন আছো, 25 করে দাও লাইকটাকে। চ্যাটটা ক্রস করে একবার লাইক করে আবার তোমরা চ্যাটে চলে এসো। আচ্ছা, আমরা উত্তর দেখব। সঠিক উত্তর বি, প্রায় সবাই দিয়েছো। 400 nm থেকে 700 nm। ওকে, বলছে দৃশ্যমান আলো তড়িৎ চুম্বকীয় বর্ণালীর সেই অংশ যা মানুষের চোখ দেখতে পায়। এর তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত 400 nm থেকে 700 nm পর্যন্ত বিস্তৃত হয়। এর মানেটা কি? সেই যে বেনিয়া সহকলা, বেগুনি থেকে লাল পর্যন্তই বিস্তৃত, মানে মানুষের চোখ এই যে প্রত্যেকটা কালার দেখতে পাচ্ছে 400 থেকে 700 পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে লাইক করার জন্য। এবারে 23-এর প্রশ্ন, উত্তর দাও দেখি। একটি চলমান আধান তার চারপাশে কি উৎপন্ন করে? 23-এর প্রশ্ন, একটি চলমান আধান তার চারপাশে কি উৎপন্ন করে? শুধুমাত্র স্থির বৈদ্যুতিক ক্ষেত্র, শুধুমাত্র একটি স্থির চৌম্বক ক্ষেত্র, একটি বৈদ্যুতিক ক্ষেত্র এবং একটি চৌম্বক ক্ষেত্র উভয়ই, নাকি শুধুমাত্র তাপ উৎপন্ন করে? 23-এর দাগের সি বলছো, দেখে নি সঠিক উত্তর সি, একদমই ঠিক। একটি চলমান আধান যেটা বৈদ্যুতিক ক্ষেত্রও তৈরি করবে এবং একটা চৌম্বক ক্ষেত্রও তৈরি করবে, উভয়ই তৈরি করবে। ওকে, পরের প্রশ্ন, ফেরোম্যাগনেটিক পদার্থগুলিকে উত্তপ্ত করলে কি ঘটবে? ফেরোম্যাগনেটিক পদার্থগুলিকে উত্তপ্ত করলে কি ঘটবে? 24-এ দেখি 24-এ কে সঠিক উত্তর দেয়। 24, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। 24 প্রথম উত্তর দিয়েছে সুদীপা, সি বলছো, তারপরেও সি, সবাই সি বলছো। দেখে নি একটু সঠিক উত্তর। সঠিক উত্তর অপশান সি, অপশান সি সঠিক উত্তর। ফেরোম্যাগনেটিক পদার্থকে যদি উত্তপ্ত করা হয়, সে আর ফেরোম্যাগনেটিক থাকবে না, প্যারাম্যাগনেটিক পদার্থে পরিণত হবে। ওকে, 20 তাপমাত্রার উপরে। এবার একটু এক্সপ্লেনেশনটা দেখি। দেখো, বলছে ফেরোম্যাগনেটিক পদার্থ যেমন লোহা, নিকেল, কোবাল্ট একটি নির্দিষ্ট তাপমাত্রা মানে 20 তাপমাত্রা অতিক্রম করলে তাদের চৌম্বক ডোমেনগুলি এলোমেলো হয়ে যায় এবং তারা তাদের দৃঢ় চৌম্বক বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, তারপরে প্যারাম্যাগনেটিক পদার্থের মতো আচরণ করে, এবং এটা 20 তাপমাত্রার ওপরেই হবে। এবারে 20 তাপমাত্রাটা কি না, 20 তাপমাত্রা একটা নির্দিষ্ট তাপমাত্রা। এই যে বলা হচ্ছে এই যে 20 তাপমাত্রা, এই 20 তাপমাত্রাটা কি? ধরে নাও একটা নির্দিষ্ট তাপমাত্রা, সেটা কোনো ফিক্সড নেই, এক্স ধরে নিলাম একটা 20 তাপমাত্রা। এবারে এই যে ফেরোম্যাগনেটিক পদার্থ, লোহা বলো বা নিকেল বলো বা কোবাল্ট বলো, এই তিনটার ক্ষেত্রে কিন্তু 20 তাপমাত্রা আলাদা আলাদা। অর্থাৎ লোহাকে, এই লোহা ধরে নাও এইটা লোহা, এই লোহাকে কোন তাপমাত্রার ওপরে, লোহা কোন তাপমাত্রার ওপরে গেলে সে চৌম্বক বৈশিষ্ট্যটা হারিয়ে প্যারাম্যাগনেটিক পদার্থ রূপে আচরণ করতে শুরু করবে, সেই তাপমাত্রাটাই হচ্ছে 20 তাপমাত্রা। এবারে নিকেলের ক্ষেত্রে সেটা আলাদাও হতে পারে, আবার কোবাল্টের ক্ষেত্রে আলাদাও হতে পারে। তাহলে যে নির্দিষ্ট তাপমাত্রায় একটা ফেরোম্যাগনেটিক পদার্থ প্যারাম্যাগনেটিক পদার্থের মতো আচরণ করে, মানে তার চৌম্বক বৈশিষ্ট্যটা থাকবে না, তাকেই বলা হচ্ছে 20 তাপমাত্রা। তাহলে এটা ভুল করবে না। আইসোবার কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে রেলের পরীক্ষায় কতবার এসছে এই প্রশ্নটা,
অনেকে এখনো ভুল করে। আমি জানি তোমরা এখানে অনেকে সঠিক উত্তর দেবে, কিন্তু অনেক স্টুডেন্ট আছে এরকম প্রচুর ভুল করে, প্রচুর ভুল করে। দেখি 25-এর দাগে আইসোবার, 25-এর সি। আচ্ছা, আর কেউ বলবে? দেখি 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 আর কিছু উত্তর। ওকে, দেখেন 25-এর সি, একই ভর সংখ্যা যুক্ত পরমাণু কিন্তু ভিন্ন পারমাণবিক সংখ্যা রয়েছে। ওকে, মানে প্রোটন সংখ্যা ভিন্ন। মনে রাখার পয়েন্ট হচ্ছে আইসোবার, এই র আছে মানে ভর সংখ্যা একই হবে। ওকে, আর কিছুই। আইসোটোন কি সবারই জানা। আইসোটোন, দেখো আইসোটোন দেখে নি উত্তর, একই নিউট্রন যুক্ত পরমাণু, অর্থাৎ যাদের নিউট্রন একই থাকে। এবারে আইসোটোন মনে রাখবে কি করে, এই যে দন্তন্য শেষে আছে মানে নিউট্রন সমান। ওকে, সঙ্গে বলে দিই আইসোটোপ। আইসোটোপটা কি না, শেষে প আছে আইসোটোপ, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা সমান বা পারমাণবিক সংখ্যা সমান। ঠিক আছে, 27-এর উত্তর দাও। লোটাস টেম্পল কোথায় অবস্থিত? লোটাস টেম্পল কোথায় অবস্থিত? 27। সাতাশ এ, দিল্লিতে অবস্থিত লোটাস টেম্পল। কোন স্মৃতিস্তম্ভটি 7টি প্যাগোডার দেশ নামে পরিচিত? 28। কোন স্মৃতিস্তম্ভটি 7টি প্যাগোডার দেশ নামে পরিচিত? মহাবলীপুরম, কাঞ্চিপুরম, মাদুরাই, তাঞ্জাভুর। 28-এর উত্তর দাও। সঠিক উত্তর অপশন এ মহাবলীপুরম। যারা এ দিয়েছো সবাই সঠিক। 1857 সালের বিদ্রোহের সময় এলাহাবাদে কে ভারতীয়দের নেতৃত্ব দিয়েছিলেন? 1857 বিদ্রোহের সময় এলাহাবাদে কে নেতৃত্ব দিয়েছিলেন? বেগম হজরত মহল, লিয়াকত আলী, খান বাহাদুর খান, কুনওয়ার সিং। 29। 29 বি দেখেনি, সঠিক উত্তর লিয়াকত আলী। 1857 সালের বিদ্রোহে লিয়াকত আলী এলাহাবাদে এবং বেগম হজরত মহল লখনৌয়ে নেতৃত্ব দিয়েছিলেন। খান বাহাদুর খান বেরিলিতে নেতৃত্ব দিয়েছেন, কুনওয়ার সিং জগদীশপুরে নেতৃত্ব দিয়েছেন। তাহলে আমরা প্রত্যেকটা অপশন নিয়ে কিন্তু জেনে নিলাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আচ্ছা তোমাদেরকে আগেও বলেছি, আরো একবার বলে দিচ্ছি, আজকে অনেকেই নতুন ক্লাসে রয়েছো। এক্সাম বাংলা পাবলিকেশনের কারেন্ট অ্যাফেয়ার্স 365 বইটি পাবলিশ হতে চলেছে। এই সপ্তাহ থেকেই তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, নিয়ারেস্ট বুক স্টল থেকেও এই বইটা পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স 365 বইটার মধ্যে আপকামিং আরআরবি এনটিপিসি পরীক্ষা বা সামনে যত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কার্যকরী হবে। এবং এই বইটা এই মুহূর্তে বাজারের মধ্যে সবচেয়ে লেটেস্ট বই, সাম্প্রতিক বই। এই বইটাই সব থেকে সাম্প্রতিক বই। টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, এমসিকিউ, ওয়ান লাইনার, একদম দারুণ ফরম্যাটে বইটাকে তৈরি করা হয়েছে। তোমরা বইটা যখন হাতে পাবে তখনই বুঝতে পারবে যে বইটার কোয়ালিটি। এই মুহূর্তে এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটে প্রি বুকিং চলছে, প্রি অর্ডার করতে পারবে। দাম কত আছে জানো? দাম মাত্র 100 টাকা আছে। ওকে, এক্সাম বাংলা থেকে অর্ডার করলে 99 টাকায় তুমি অর্ডার করতে পারবে। যারা অর্ডার করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো 8001650019। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স 365 সেকেন্ড এডিশন।
দেখো দেখি 30-এর প্রশ্ন দেখো, দেখি 30-এর প্রশ্ন, দেখি 30-এর প্রশ্ন। 30D বলছো লর্ড ডালহৌসি, দেখে নি সঠিক উত্তর। অপশন বি লর্ড এলেনবরা। 1843 সালের অ্যাক্ট ভি দ্বারা লর্ড এলেনবরা সময়কালে দাসপ্রথা বিলোপ করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বায়োটেকনোলজি কি? বায়োটেকনোলজি কি? উত্তর দাও, বায়োটেকনোলজি 31। বায়োটেকনোলজি কি? এ বলছো, দেখে নি সঠিক উত্তর এ, জীবন্ত জীব বা জৈবিক প্রক্রিয়া ব্যবহার করে প্রযুক্তি তৈরি করা, বায়োটেকনোলজি। ন্যানোটেক টেকনোলজি কি? 32। ন্যানো টেকনোলজি কি? 32 উত্তর দাও। 32। ABCD উত্তর দাও, 32। 32। দেখেনি সঠিক উত্তর। সঠিক উত্তর অপশন বি, ন্যানোমিটার স্কেলে পদার্থের নকশা, উৎপাদন এবং ব্যবহার, এটাই হচ্ছে ন্যানো টেকনোলজি। ওকে, ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি মাইক্রো প্রসেসর কোনটি? 33-এর উত্তর নেব, এটা তোমাদের কাছ থেকে উত্তর নেব। 33 উত্তর দাও। ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি মাইক্রো প্রসেসর কোনটি? দেখি কে সঠিক উত্তর দেয়, দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, 10 সেকেন্ডেই, 10 সেকেন্ডের বেশি হয়েছে। পঙ্কজ উত্তর দিয়েছে 33, অপর্ণা উত্তর দিয়েছে এ বলছে, পঙ্কজ ডি বলেছে। আচ্ছা, এ ডির মধ্যে চলছে, দেখে নি সঠিক উত্তর। সঠিক উত্তর অপশন ডি সঠিক উত্তর, বিক্রম 3201। এটা হচ্ছে ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মাইক্রো প্রসেসর। একটু জেনে নাও, এটি 32 বিট প্রসেসর। ওকে, যা ইসরো এবং সেমিকন্ডাক্টর কমপ্লেক্স লিমিটেডের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এই প্রসেসরটি মহাকাশীয় অ্যাপ্লিকেশনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। তাহলে এটা কে তৈরি করেছে? ইসরো তৈরি করেছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা PMFBY কিসের সাথে সম্পর্কিত? PMFBY কিসের সাথে সম্পর্কিত? চৌত্রিশ। 34-এ কিছু উত্তর পেয়েছি, দেখিনি সঠিক উত্তর। অপশন বি সঠিক উত্তর, যারা দিয়েছো সবাই ঠিক। ফসল ক্ষতির জন্য বীমা সুরক্ষা। নীতি আয়োগের মূল উদ্দেশ্য কি? 35। নীতি আয়োগের মূল উদ্দেশ্য কি? দেখে নি নীতি আয়োগের মূল উদ্দেশ্য কি। নীতি আয়োগের মূল উদ্দেশ্য 35। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন এবং নীতি পরামর্শ প্রদান। অপশন সি সঠিক উত্তর। আয়ুষ্মান ভারত প্রকল্প কিসের সাথে সম্পর্কিত? সহজ প্রশ্ন, এটাও উত্তর দেখে নেব, তোমরা উত্তর দিতে পারো যে কোনটা সঠিক হবে, কোনটা হবে।
সঠিক উত্তর হচ্ছে স্বাস্থ্য বীমা, স্বাস্থ্য বীমা সংক্রান্ত। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কি? এগুলো সব স্কিম, এগুলো থেকে প্রশ্ন আসবে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কি? মুদ্রা যোজনা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়া, এটার নাম PMMY, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। ওকে, নেক্সট প্রশ্ন বলো 38। দেখি কে বলতে পারো। এলপিজি সংস্কার ভারতে কত সালে প্রবর্তিত হয়েছিল? এলপিজি সংস্কার ভারতে কত সালে প্রবর্তিত হয়েছিল? দেখি সঠিক উত্তর 38, বি দিচ্ছ সবাই। দেখে নি সঠিক উত্তর, একদমই ঠিক, 1991। ওকে, এটা হচ্ছে মনমোহন সিং তখন অর্থমন্ত্রী ছিলেন, সেই সময়কালেই এটা হয়েছে এলপিজি সংস্কার। 39 উত্তর দাও। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নিয়ন্ত্রণের জন্য আরবিআই কি ব্যবহার করে? মুদ্রাস্ফীতি, সঠিক উত্তর কমেন্ট করো দেখি। 39 সি বলছো, দেখে নি সঠিক উত্তর, একদমই ঠিক, রেপো রেট বৃদ্ধি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আরবিআই রেপো রেট বৃদ্ধি করে, যার ফলে ব্যাংকগুলি ঋণের খরচ বাড়ে এবং বাজারে অর্থের সরবরাহ কমে। ভারতের জাতীয় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাংক বা নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তো তোমরা, এই যে ক্লাস করাচ্ছি হলপ করে বলতে পারি, এই কোশ্চেনগুলো তোমরা পরীক্ষার হলে প্রত্যেকটা শিফটে কমন পাবে। এই যে 1000-এর আমরা টার্গেট নিয়েছি না, এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা শিফটে কমন পাবে, একদম গ্যারেন্টেড। সেইভাবেই আমরা সেটগুলো তৈরি করছি। ওকে, 40-এর দাগের উত্তর দিয়েছো, দেখি 40 বি বলছো অনেক, দেখে নি, একদমই ঠিক, 1982। 1982-তে নাবার্ড প্রতিষ্ঠা হচ্ছে। ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ কি? সহজ উত্তর, তোমাদেরকে টাইম দেব না, কারণ তোমরা উত্তর দিতে পারবে, কিন্তু আমি দেখে নিচ্ছি। ক্লোরোফ্লুরোকার্বন। ওকে, অম্লবৃষ্টির প্রধান কারণ কি? এই প্রশ্নগুলো সহজ, কিন্তু এগুলো পরীক্ষায় আসবে। অম্লবৃষ্টির প্রধান কারণ কি? দেখি, আমি 42-এর উত্তর নেব, অ্যাসিড রেন। 42 বি বলছো, সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। ওকে, সালফার ডাই অক্সাইড হচ্ছে তোমার SO2। আমরা এবারে পরের প্রশ্নে চলে যাব। দেখো, বনভূমি সংরক্ষণ আইন ভারতে কত সালে প্রণীত হয়? বনভূমি সংরক্ষণ আইন ভারতে কত সালে প্রণীত হয়? দেখি সঠিক উত্তর 43। দেখি আর কে উত্তর দিতে পারে, দেখি 43। দেখিনি সঠিক উত্তর 1980। যারা অপশন এ করেছো তারা প্রত্যেকেই সঠিক, বনভূমি সংরক্ষণ আইন 1980 সালে হয়। না গো, 43-এ ডি আসবে না। পরের প্রশ্ন দেখো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? 44, 44। দেখি 44 উত্তর দিয়েছো অনেকে, দেখি। অপশন বি আলেকজান্ডার কানিংহাম, একদমই সঠিক উত্তর যারা অপশন বি দিয়েছো। 1861 সালে প্রত্নতাত্ত্বিক জরিপ এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন? কোন ব্রিটিশ গভর্নর জেনারেল দেশীয় রাজ্যগুলির সাথে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? 45। দেখি 45, 45, 45 উত্তর কে দেবে বলো? 45 বি বলছো, দেখে নি সঠিক উত্তর। অপশন বি সঠিক উত্তর একদমই, লর্ড ওয়েলেসলি। 1906 সালের কলকাতা কংগ্রেস অধিবেশনে দাদাভাই নৌরোজি কোন শব্দটিকে কংগ্রেসের লক্ষ্য হিসেবে ঘোষণা করেন? দেখি 46। 1906 সালের কলকাতা কংগ্রেস অধিবেশনে দাদাভাই নৌরোজি কোন শব্দটিকে কংগ্রেসের লক্ষ্য হিসেবে ঘোষণা করেন? 46 বি বলছো, দেখেন। অপশন বি একদমই সঠিক উত্তর, স্বরাজ। কে ফিলোজফি অফ দ্য বোম প্রবন্ধটি রচনা করেন, যা ভগৎ সিং এর আদর্শের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল? ফিলোজফি অফ দ্য বোম প্রবন্ধটি রচনা করেন যা ভগৎ সিং এর আদর্শের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। কে রচনা করেন? এ বি সি ডি উত্তর দাও। 47। যারা নতুন এসছো কাইন্ডলি লাইক করে দেবে ক্লাসে। 47 এর উত্তর দাও। এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, প্রশ্ন এখান থেকে তোমরা গ্যারেন্টেড কমন পাবে, একদম কথা দিচ্ছি। আমাদের যে 15 দিনের রিভিশন ক্লাস, 1000+ জেনারেল সায়েন্স জেনারেল নলেজের আমরা এমসিকিউ আলোচনা করব, সেটা আমরা কভার করবই এবং এখান থেকে প্রশ্ন আসবে। তোমরা বুঝতে পারছো যে কোশ্চেন কোয়ালিটি কেমন আছে। 47 সি বলছো, দেখে নি সঠিক উত্তর। অপশন সি ভগবতী বরণ বোহরা। ওকে, তিনি ফিলোজফি অফ দ্য বোম প্রবন্ধটি রচনা করেন যা ভগৎ সিং এর আদর্শের একটি গুরুত্বপূর্ণ দিক। ওকে, নেক্সট, ভারতের কোন জাতীয় সড়ক গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের অংশ? ভারতের কোন জাতীয় সড়ক গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের অংশ? NH-19, NH-44, NH-27, NH-48। সঠিক উত্তর কমেন্ট করো। 48, 48। দেখি 48 এ বলছো, দেখে নি সঠিক উত্তর একদমই ঠিক, NH-19। এটা হচ্ছে কলকাতা এবং দিল্লিকে সংযুক্ত করে। ভারতের কোন বন্দরটি একটি জোয়ার ভাটা বন্দর বলো দেখি? কোন বন্দরটি জোয়ার ভাটা বন্দর? মুম্বাই বন্দর, চেন্নাই বন্দর, কান্ডালা বন্দর, বিশাখাপত্তনম বন্দর বলো? এয়ারপোর্ট, পোর্ট, রেলওয়ে স্টেশন, এগুলো থেকে প্রশ্ন আসবেই। 49 দাও উত্তর। অপশন ডি বলছো, দেখে নি। অপশন সি কান্ডালা বন্দর, এটি একটি জোয়ার ভাটা বন্দর। কান্ডালা বন্দর, যা বর্তমানে দীনদয়াল বন্দর নামে পরিচিত, গুজরাটের কচ্ছ উপসাগরে অবস্থিত, এটি একটি জোয়ার ভাটা বন্দর। তাহলে আমরা কান্ডালা বন্দর নিয়ে আরো একটু রিলেটেড ইনফরমেশন জেনে নিলাম। ভারতের কোন বিমানবন্দর সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিত যাত্রী সংখ্যার বিচারে বলো? 50, 50।
50 50 50 50 বি বলছো, দেখে নি। অপশান এ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি। যারা এ বলেছো, লক্ষ্মী বলেছো, পঙ্কজ বলেছো, অপর্ণা বলেছো, নীলিমেশ বলেছো, যারা এ বলেছো সবাই সঠিক। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি, এটা সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর ভারতের মধ্যে। 51 দেখো, 51 প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের কথা বলা হয়েছে? 51। দেখি 51, 51 বলছো অনেকে এ। দেখে নি সঠিক উত্তর, একদমই ঠিক, ধারা 93। ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় শাসিত অঞ্চল সম্পর্কে বলা আছে? বলো দেখি। 52, 52 বলো। 52 প্রথম ভাগ, অষ্টম ভাগ, নবম ভাগ, দশম ভাগ। কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি। দেখি দেখি 52, 52 এ বলছো, দেখিনি সঠিক উত্তর। অপশন বি সঠিক উত্তর, অষ্টম ভাগে বলা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের সম্পর্কে। দেখো ভারতীয় সংবিধানের অষ্টম ভাগে কত নম্বর ধারা? 239 থেকে 242 নম্বর ধারায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন এবং তার সম্পর্কে বিধান দেওয়া হয়েছে। 53 দেখো, 53 উত্তর করো দেখি। 53, 35 জন লাইভে আছো, দেখি কার কেমন প্রস্তুতি হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতের নির্বাচন পরিচালনার জন্য রাজ্য নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? দেখি 53। দেখি 53 উত্তর। 53 উত্তর দাও কি গো? আচ্ছা উত্তর দিচ্ছ, দাগ নম্বর দিয়ে উত্তর দাও, দাগ নম্বর দিয়ে। 53 বি বলছো, দেখে নি সঠিক উত্তর। অপশান এ ধারা 243 কে, ধারা 243 কে, এটাই সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের 243 কে ধারায় পঞ্চায়েতের নির্বাচন পরিচালনার জন্য রাজ্য নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। বোঝাতে পারছি? সংবিধানটা একটু দেখো। নেক্সট প্রশ্ন সংবিধান থেকে রয়েছে। এই মুহূর্তে 35 জন লাইভ দেখছো, সবাইকে বলছি প্রতিদিন সকাল 7টায় এই চ্যানেলে আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য রিভিশন ক্লাস হচ্ছে জিকে জিএস এর। আমাদের টার্গেট 15 দিনের মধ্যে 1000+ জিকে জিএস কমপ্লিট করব, এমসিকিউ সঙ্গে এক্সপ্লেনেশন দিয়ে, এবং প্রত্যেকটা কোশ্চেন আরআরবি এনটিপিসির প্যাটার্ন এবং প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া, এবং গ্যারেন্টেড এগুলোর মধ্যে পরীক্ষায় তোমরা কোশ্চেন কমন পাবে। আমাদের টার্গেট তুমি যেন 40-এ 40 স্কোর করতে পারো। সঙ্গে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিছু সাজেস্টিভ ক্লাস করিয়ে দেব, চিন্তা নেই কিছু। রিভিশন করো, রিভিশন করো, নতুন মুখস্থ করার সময় নয় এখন। 54 এর উত্তর নেব, এখনো কেউ দিলে না। আচ্ছা প্রশ্নটা বলে দিই আমি, তোমরা বলবে স্যার কোশ্চেন বলেননি। উত্তর চলে এসছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় লোকসভার আসন সংখ্যা রাজ্যভিত্তিক বন্টনের কথা বলা হয়েছে? দেখি সঠিক উত্তর। সঠিক উত্তর অপশন এ যারা দিয়েছো একদমই সঠিক, 81, 81 নম্বর ধারায় এটা রয়েছে। ওয়েভেল প্ল্যান কবে প্রকাশিত হয়? 55, ওয়েভেল প্ল্যান কবে প্রকাশিত হয়? 55, ওয়েভেল প্ল্যান কবে প্রকাশিত হয়? যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, যুক্ত হয়ে যাবে তাড়াতাড়ি। ওখানে ক্লাস পিডিএফ গুলো প্রোভাইড করা হয়। 55 সি বলছো, আর কেউ উত্তর দেবে? 1945। অপশান এ বলছো, দেখে নি সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হবে অপশান সি, 1945। দেখে না ওয়েভেল প্ল্যান সম্পর্কে। 1945 সালের জুন মাসে তৎকালীন
ভাইস রয় লর্ড ওয়েভেলের প্ল্যান ঘোষণা করেন, যার উদ্দেশ্য কি ছিল? ভারতের সাংবিধানিক অচলাবস্থা দূর করা এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। এটাই হচ্ছে ওয়েভেল প্ল্যান 1945। ওকে, দেখো নেক্সট, মহাত্মা গান্ধী কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? মহাত্মা গান্ধী কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? আচ্ছা বলে দিই, দেখো দাগ নম্বরে একটু ভুল হয়েছে, এটা 55 আছে, তারপরেরটাও 55 দেওয়া আছে, তো এটা আমি 56 লিখে দিচ্ছি, উত্তরটা 56 লিখে দেবে তোমরা। 56, এটা 56 দাগের প্রশ্ন। মহাত্মা গান্ধী কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? 56 ডি বলছো? বি বলছো? দেখে নি সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করেছিলেন। 1931 সালের গান্ধী আরউইন চুক্তির পর মহাত্মা গান্ধী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এবং এই দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে। ঠিক আছে, ভালো প্রশ্ন ছিল এটা। আবারও সেই 55, কি ব্যাপার? এবারে 57 প্রশ্ন, 57, 57 প্রশ্ন 57 এর উত্তর, দ্বৈত শাসন ব্যবস্থা ভারতের কোন আইনে প্রবর্তন করা হয়েছিল? দ্বৈত শাসন ব্যবস্থা ভারতের কোন আইনে প্রবর্তন করা হয়েছিল? দ্বৈত শাসন ব্যবস্থা 57। 57 সি বলছো, এ বলছো? দেখে নি সঠিক উত্তর। অপশন বি, মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার 1919 সালে। এক্সপ্লেনেশন দেখো, 1919 সালের মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার দ্বারা প্রাদেশিক স্তরে ডায়ার্কি প্রবর্তন করা হয়, যেখানে কিছু বিষয় নির্বাচিত ভারতীয় মন্ত্রীদের হাতে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় গভর্নর এবং তার কার্যবাহী পরিষদের হাতে রাখা হয়। ওকে, 58, 58, মানবদেহের পেশিক্লান্তির প্রধান কারণ কি? 58, মানবদেহের পেশিক্লান্তির প্রধান কারণ কি? 58, 58, এটা 55 নয়। 58 কোশ্চেন বলো, মানবদেহের পেশিক্লান্তির প্রধান কারণ কি? 58 সি বলছো? দেখে নি, একদমই সঠিক উত্তর, ল্যাকটিক অ্যাসিড জমা হওয়া। এক্সপ্লেনেশন দেখো, বলছে যে অতিরিক্ত পরিশ্রমের সময় পেশিতে অক্সিজেনের অভাব হলে অবাত শ্বসন ঘটে এবং ল্যাকটিক অ্যাসিড জমা হয়, যা পেশিক্লান্তির কারণ। ওকে, তো আমাদের ক্লাসে আজকে 50টা কোশ্চেন তো আজকে আলোচনা করেছি, তার বেশি একটু হবে, কারণ মাঝখানে কিছু কোশ্চেন রিপিট ছিল, ওগুলোকে বাদ দিয়ে। কারণ এমনিতে আমাদের 58টা কোশ্চেন হচ্ছে, রিপিট 3টা মতো কোশ্চেন ছিল, তাহলে আমরা 50-এর বেশি কোশ্চেন আজকে আলোচনা করলাম। তোমরা যারা প্রতিদিন রেগুলার ক্লাস করছো, তোমাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে একটা অফার রয়েছে। অফারটা আমি গতকালকে বলেছিলাম, যে আমি রিকোয়েস্টও করেছি, টিমের সঙ্গে আলোচনা করেছি, ওনারা বললেন ঠিক আছে, এটা আমরা যারা ক্লাস রেগুলার করে তাদের জন্য এটা আমরা করতে পারি। কারেন্ট অ্যাফেয়ার্স 365 বইটা তোমরা বিনামূল্যে পাবে, শুধুমাত্র তোমাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে। ওকে, ডেলিভারি চার্জ তুমি 54 টাকা দেবে, দিলে তুমি এই বইটা পেয়ে যাবে। এই বইটার দাম হচ্ছে কিন্তু 100 টাকা, ঠিক আছে? তুমি ডেলিভারি চার্জ 54 টাকা দিয়ে বইটা পাবে। সুস্মিতা হালদার বলছো, স্যার আগের দিন যে সারপ্রাইজ ছিল সেটার জন্য কি আপনাকে বুক পাবলিশ হওয়ার পরে এসএমএস করতে হবে? অভিজিৎ ওয়েলকাম, প্রতিদিন থাকবে ক্লাসে। বই পাবলিশ অলরেডি ধরে নাও এই উইকে হয়ে যাবে। তোমরা যারা আমাকে মেসেজ করতে চাও,
দেখো তোমরা যদি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলে কি হবে বলো দেখি, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য মানে যেটা আমি বলছি তোমাদের জন্য একটা গিফট আমাদের তরফ থেকে, শুধু ডেলিভারি চার্জ দিয়ে তুমি বইটা পাবে, সেটা কিন্তু তুমি অফিসের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কি হবে বলো দেখি, ওখান থেকে কি বলে মানে ওনারা তো বুঝতে পারবেন না না যে তুমি ডেলি ক্লাস করো কিনা। তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করো, আমার ফেসবুক আইডি দেওয়া রয়েছে, ওখান থেকে আমাকে মেসেজ করো, আমি মেসেজগুলো টাইম টু টাইম চেক করে নেব যে হ্যাঁ তুমি ক্লাস করো কি ক্লাস করো না। পঙ্কজ ওয়েলকাম। হ্যাঁ অভিজিৎ প্রতিদিন থাকো, আমি বলছি যে এটাকে আরো কন্টিনিউ করো। আসলে অভিজিৎ আমাদের স্টুডেন্ট দুজন রয়েছে। অভিজিৎ কাল আমি মেসেজ করেছিলাম, কোথায় মেসেজ করেছিলে গো? আচ্ছা এফবির লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ঠিক আছে, তোমরা একটু ফলো করে নিতে পারো, মেসেজ করবে, ওখান থেকে আমি ভেরিফাই করিয়ে নেব যে কে ক্লাস করছো কে ক্লাস করছো না, ঠিক আছে, অসুবিধে নেই। যারা ক্লাস রেগুলার করো আমার তো নাম মনে আছে, তো ওখান থেকে আমি টিমকে পাঠিয়ে দেব, তারপরে যোগাযোগ করে নেবে। আচ্ছা অভিজিৎ বলছো আমি কালকেও মেসেজ করছিলাম, তুমি কি ফেসবুকে করেছো? যদি ফেসবুকে করে থাকো দেখা হয়নি, দেখে নেবো, চিন্তা করবে না, মেসেজ মাল্টিপল করবে না, একবারই মেসেজ করবে, আমি পরপর করে দেখে নেব। আমি টিমের সঙ্গে কথা বলেছি মানে তোমাদেরকে এইটা দেবো মানে দেবই, কথার দাম রয়েছে, ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করবে না। কি বলো দেখি, আমরা চাইছি একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর বই, এই যে 100 টাকার একটা বই, 100 টাকাতে, এটা আমাদের কোনো কিন্তু এখানে ব্যবসায়িক কোনো চিন্তা ভাবনা নেই। একটা প্রকাশনা সংস্থার অবশ্যই ব্যবসায়িক চিন্তা ভাবনা থাকে, কিন্তু এই বইটার ক্ষেত্রে কোনো আমাদের ব্যবসায়িক চিন্তা ভাবনা নেই, কারণ এই বইটা 100 টাকাতে তুমি পাবে, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 208 পৃষ্ঠা, এটাও তো ভাবতে হবে, তাই না? আমরা চাইছি ক্যান্ডিডেটরা যেন আজকের আজকের দিনে চাকরির হাল খুবই খারাপ, তাই না, এবারে সেই জায়গা থেকে সুযোগ, যে সুযোগটা এসছে ওটা যেন স্টুডেন্টরা পায়, একটা হাতে লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর বই পায়, তার জন্যই আমাদের উদ্যোগ। এবারে তোমাদেরকে যে শুধু 54 টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করছো এর মানে এটা নয়। আচ্ছা অভিজিৎ হোয়াটসঅ্যাপে মেসেজ করার দরকার নেই, তুমি ফেসবুকে করবে আমাকে। আচ্ছা যাদের ফেসবুক নেই ইনস্টাতে মেসেজ করবে, এক্সাম বাংলার ইনস্টাতে, এক্সাম বাংলা অফিসিয়াল এরকম কিছু আছে, বা আমি কালকে বলে দেবো, কালকে ক্লাসে এসো, কালকে বলে দেবো আমি এক্সাম বাংলার ইনস্টা। তো এবারে 100 টাকা যে মূল্য রয়েছে না, এই 100 টাকা মূল্য অনেক কম, আমরা চেষ্টা করছি যেন একটা লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর বই পাই ছেলেমেয়েরা, ঠিক আছে। ওকে, সবাইকে ধন্যবাদ, ক্লাস কন্টিনিউ করো, আমাদের তরফ থেকে যে সারপ্রাইজ তোমাদের জন্য গিফট সেটা আমরা অবশ্যই দিয়ে দেবো, প্রবলেম নেই, ঠিক আছে। সবাইকে দেখে নি, দীপঙ্কর, প্রশান্ত, কমরেড গুরুজি, দুজন অভিজিৎ, সুদীপা রয়েছো, সুস্মিতা রয়েছো, মানে কমেন্ট যারা করছো তাদেরকে দেখতে পাচ্ছি, পঙ্কজ রয়েছো, সুব্রত রয়েছো, অপর্ণা, রুমা রয়েছো, প্রশান্ত, পূজা, কামটুনো, সাগেন, নীলিমেশ, দীপঙ্কর, অরিন্দম, আচ্ছা যেটুকু দেখতে পেলাম সেইটুকু বললাম, সবার নাম নেওয়া সম্ভব নয়, বা সবাইও কমেন্ট তো করছো না তাই দেখাও সম্ভব নয়। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, দেখা হবে আগামীকালের ক্লাসে আরো কিছু ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে।